দাঁড়াও 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 দাঁড়াও, তুমি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী না? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদের শাওন ভাইয়া তোমাদেরকে এমন কিছু স্পেশাল টেকনিক শেয়ার করব, তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় তুমি 90% উপর নাম্বার ইনশিওর করতে পারবা শেষ এই সময়টা প্রিপারেশন নিয়েও। ঠিক আছে, তুমি যদি ভাই 2টা দিন আমার কথাগুলো একটু ফলো করতে পারো, 2 দিন যদি নিজের সর্বোচ্চ এফোর্টটা দিতে পারো, তাহলে আজকে আমি যে গাইডলাইনটা দিব এবং যে টেকনিকগুলো শেয়ার করব এবং তোমাকে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। জাস্ট এই জিনিসগুলো তুমি একটু আমার কথা শুনে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদেরকে বলি ভিডিও শুরু করার আগেই, আমি এই যে বাংলা যে সাবজেক্টটা রয়েছে এটাকে অনেক বেশি ভয় পাইতাম, কিন্তু ভয় পাওয়ার পরেও কিন্তু দেখা যাইতো যে ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক সময় যদি A+ মিস হয়ে যাইতো, কিন্তু বাংলায় আমার A+ মিস হইতো না। কেন মিস হইতো না সেই গল্পটা যদি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে আমি জানি না আমার হাতের লেখা খুব একটা ভালো কিনা, বাট যদি লিখি খাতার মধ্যে সুন্দর একটা প্যারা করে লেখা যায় বা যে টেকনিকগুলো তোমাদেরকে আজকে শেখাবো সেগুলো হয়তো অ্যাপ্লাই করতাম আমি আমার সময়, সো আমার বাংলায় A+ চলে আসতো, কোনো রকম হইলেও A+ চলে আসতো। ধরো যে একদম কাটায় কাটায় 80 পাইতাম বা 81-82 পাইতাম, বা অনেক সময় দেখা যেত 85-86ও পাইতাম, আমার বাংলার মধ্যে A+ মিস হইতো না। সো কেন মিস হইতো না এই জিনিসগুলো আজকে শেয়ার করবো। আর ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমার আম্মু আমার হচ্ছে পড়াশোনা অনেক বেশি সিরিয়াস ছিল, ঠিক আছে, তো তিনি আমাকে এই জিনিসগুলো ভালো মতো বুঝাইতো, ভালো মতো পড়াইতো। সো আমি ক্রেডিটটা তাকেই দিতে চাচ্ছি, তো আমার আম্মুর জন্য তোমরা দোয়া করো। তো আম্মু না থাকলে হয়তো আজকে আমি তোমাদের সামনে দাঁড়াই এখানে কথা বলতে পারতাম না। তো এই জিনিসগুলো যখন লিখতেছিলাম তখন আমার আম্মুর কথা মানে পড়তেছিল আর কি। আম্মু সবসময় পড়াশোনা নিয়ে অনেক বেশি কেয়ার করতো এবং সবসময় আমাকে একটা টার্গেটের মধ্যে রাখতো যে তোমাকে ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে থাকা লাগবে, তোমার খুব বেশি ভালো করার দরকার নেই, বাট তুমি 1 থেকে 10-এর মধ্যে ধরে থাকো, এটা আম্মু চাইতো সবসময়। এবং আমি দেখা যাইতো যে 1 থেকে 10 পর্যন্ত বলো 1 থেকে 10-এর মধ্যেই ছিলাম। সো যাই হোক, এগুলো ব্যাপার না। সো আমার আম্মুর জন্য তোমরা দোয়া করো। যাই হোক, আসো মেইন পয়েন্টে আসো। সো আজকে আমরা এমন কিছু স্পেশাল টেকনিক শেয়ার করার চেষ্টা করব এই বাংলা প্রথম পত্রে, যেন তোমাদের অনেক শিক্ষার্থী A+ ছুটে যাবে কিন্তু তোমার জন্য A+ মিস না হয় এই জায়গাটার মধ্যে। আসো, প্রথমেই আমাদের যে জিনিসটা দেখা লাগবে, আমরা একটু এখানে দেখার চেষ্টা করতেছি যে আমাদের বাংলায় 100 নম্বরের পরীক্ষা হবে। এখন 100 নম্বরের মধ্যে 30 নাম্বার আসবে আমাদের এমসিকিউ থেকে। ঠিক আছে, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া বাংলার এমসিকিউ সহজ নাকি ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ সহজ, আমি বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ আমার কাছে সহজ, আমার কাছে বাংলার এমসিকিউ গুলো একটু কঠিন লাগে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ভাইয়া লিখিত থেকে তোমাদের 70 নাম্বার আসবে, তাহলে এই 70 আর 30 তোমাদের সব মিলে 100 মার্কের পরীক্ষা হচ্ছে। এখন এই যে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, তোমাদের দেখো 4টা বিভাগ আছে, ক, খ, গ এবং ঘ। তো আমাদের ক বিভাগটা হচ্ছে গদ্য, খ হচ্ছে পদ্য, গ হচ্ছে উপন্যাস, ঘ হচ্ছে নাটক। তোমরা সবাই জানো, তারপরে একটু করে বলে নিচ্ছি। তো ক বিভাগ থেকে আমাদের 4টা প্রশ্ন আসবে, 2টা 100% আমাদের লেখাই লাগবে, মাস্ট লেখা লাগবে। ঠিক আছে, এরপর খ বিভাগ থেকে পদ্য 3টা প্রশ্ন আসবে, 2টা লেখা লাগবে। গ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, একটা উত্তর করতে হবে। ঘ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, একটা উত্তর করতে হবে। তাহলে 2 2 4 5 6টা প্রশ্ন হচ্ছে। কিন্তু ভাইয়া আমাকে তো 7টা প্রশ্ন উত্তর করা লাগবে, তো আরেকটা প্রশ্ন তুমি এখানে যে কোনো একটা অপশন দেখে অ্যান্সার করতে পারো। তবে আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি ভাইয়া, গদ্যের যে অংশগুলা বা উপন্যাস নাটক এগুলা কিন্তু ভাইয়া তুলনামূলক অনেক বেশি কথা লেখা যায়। আর আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু পদ্যের যে অংশগুলা এগুলো খুব ভালো মতো আমরা পড়তে চাই না, এবং দেখা যায় পরীক্ষার হলে যায় আমরা কথার সংকটে পড়ি, কি লিখবো না লিখবো কথা খুঁজে পাই না। তো এখান থেকে তুমি দুইটাই উত্তর করতে পারো, এবং বাকি যে তোমার গদ্য তারপরে তোমার উপন্যাস এবং নাটক রয়েছে এখান থেকে তুমি একটা যে এক্সট্রা তোমাকে লিখতে হবে সেটা তুমি যদি এখান থেকে লেখো তাহলে কিন্তু ইজিলি কভার করে ফেলতে পারবা। সো আসো আমরা মেইনলি আগে তোমাদেরকে সাজেশনটা দিয়ে নিই যে তুমি শেষ সময় কোন অংশগুলো পড়বা, এবং তারপরে আমি তোমাকে শেখাবো যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা এবং কি টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তোমার এই শেষ 2 দিনেও ভাইয়া তুমি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবা এবং A+ ইনশিওর করতে পারবা। সো প্রথমেই আমি তোমাদেরকে সাজেশনটাকে দিয়ে নিচ্ছি। তো গদ্য দেখো আমি এখানে কয়েকটা লিখে রাখছি, পদ্য কয়েকটা লিখে রাখছি। গদ্যের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমি একটু পরে কিভাবে পড়তে হবে সেগুলো বলবো, আগে নামগুলো তোমাদের বলে নেই। তুমি পড়াশোনা শুরু করবা রেইনকোট দিয়ে, এটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন, আমি আশা করতেছি এই তোমার রেইনকোটটা পরীক্ষায় চলে আসবে। এরপরে তুমি পড়বা হচ্ছে আমার পথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা পরীক্ষা আসার চান্স খুবই বেশি। এরপর বিলাসী পড়বা, বিলাসীও খুব ইম্পর্টেন্ট। অপরিচিতা পড়বা, এটাও ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইগুলো তুমি যদি পড়তে পারো, এর সাথে মাসি পিসি এবং মানব কল্যাণ, সো এইগুলো একটু করে দেখে যাও। এবং প্রথম যে 4টা বললাম এই 4টা থেকেও দেখবো কমন চলে আসতেছে। ওকে, এবং রিস্ক যদি তুমি না নিতে চাও তাহলে এই কয়েকটা একটু দেখে যাও, অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন চলে আসবে। কারণ যেহেতু আমার এই গদ্য থেকেই 4 সেট প্রশ্ন আসবে ভাইয়া, 4 সেটের মধ্যে আমাকে মিনিমাম 2টা লেখা লাগবে, আর ম্যাক্সিমাম কিন্তু আমি 3টা বা 4টাও লিখতে পারি। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি ট্রাই করবা 3টা প্রশ্ন লেখার। ঠিক আছে, এই ক নাম্বার যে গদ্য যে অংশটা আছে এখান থেকে তুমি 3টা লেখা ট্রাই করবা, কারণ এখান থেকে তোমার 2টা লেখা লাগবে, তাহলে 3 2 5, এখান থেকে একটা 6টা, এখান থেকে একটা 7টা। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে 4টা কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এরপর দেখো আমাদের পদ্যের যে অংশটা রয়েছে এখানে তুমি সবার আগে পড়াশোনা শুরু করো ভাইয়া 18 বছর বয়স, এইটা দিয়ে পড়াশোনা শুরু করবা। এরপর পড়বা হচ্ছে প্রতিদান পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী পড়বা, সোনার তরী পড়বা। ঠিক আছে, এই প্রথম 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে বোর্ডেই পরীক্ষা দাও না কেন। এরপরে দেখো বলছি এখানে
যে ফেব্রুয়ারি 1969 এবং আমি কিংবদন্তির কথা বলছি। তো এইটা হচ্ছে তোমাদের শর্ট একটা সাজেশন যে গদ্য তুমি এই অংশগুলো পড়বা, পদ্য থেকে তুমি এই অংশগুলো পড়বা। আচ্ছা ভাইয়া, এখন কিভাবে পড়তে পারি শেষ সময়? কিছু স্পেশাল টেকনিক দেন, আমি তো সবগুলো জিনিস ভালো মতো পড়ি নাই, এখন আমাকে একটু ফাঁকিবাজি বুদ্ধি দেন। দেখেন তোমাদেরকে বুদ্ধি দিচ্ছি। তো প্রথমেই তুমি যে জায়গাটা প্যারা খাবা সেটা হচ্ছে এখানে তোমার এই যে ভাইয়া নাটক এবং যে উপন্যাসটা রয়েছে এটা তোমাকে এক ক্লিকে শেষ করে ফেলতে হবে। নাটক এবং উপন্যাসটা কেমনে পড়বা দেখো, আমি তোমাকে একটু টেকনিক শেখাই। নাটক তুমি যদি ভাইয়া বই রিডিং পড়তে যাও শেষ সময় ভাইয়া 10 দিন পরে শেষ করতে পারবে না, মাথা গেলে কিছু বুঝবা না, প্যারা লাগবে। এবং উপন্যাসও যদি সেম কথা বলি ভাইয়া, তুমি যদি বই খোলো তুমি শেষ করতে পারবে না। এখন আমার কথা খারাপ লাগতে পারে যে ভাইয়া আপনি বই পড়তে বলতেছেন না। হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে বই পড়তে বলতেছি না, হাতে সময় খুব বেশি নেই। এখন আমি যদি বই রিডিং করতে বলি ভাইয়া, কখন রিডিং করবা, কখন বুঝবা, এই জিনিসগুলো শেষ করা তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি একটা কাজ করো, ইউটিউবে যাও, নাটক যেটা আছে এবং উপন্যাস যেটা আছে সার্চ করো, সিরাজউদ্দৌলা লিখে সার্চ করো, ঠিক আছে? যা আছে একটু সার্চ করো, দেখবা যে ইউটিউবে সুন্দর ভিডিও চলে আসতেছে। তো এই ভিডিও দেখে সিরাজউদ্দৌলার যে পুরো কাহিনীটা আছে তুমি কিন্তু মাথার মধ্যে এটা সেট করে ফেলতে পারবা। ওই এক ভিডিও মিনিমাম 2 থেকে 3 বার দেখবা। আমি তোমাদেরকে বলি, আমাদের ভার্সিটি পরীক্ষায়, ভার্সিটি বলতে আমাদের যে কোর্স থাকে সেখানে দেখবা যে বাংলা ইংলিশেরও কোর্স থাকে, ঠিক আছে? তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন দেখবা যে সবগুলোরই একটা একটা করে কোর্স থাকে। ফার্স্ট সেমিস্টার না থাকলে সেকেন্ড সেমিস্টার থাকবে। তো আমাদের ক্ষেত্রে হয় কি, বাংলা একটা কোর্স ছিল, তো ওই সময় আমাদের অনেকগুলো জিনিস পড়া লাগতো। আমার নাম মনে নেই এখন, যদিও আগে পড়ছি ভুলে গেছি। তো আমরা কি করতাম, ওই জিনিসগুলো স্যার ক্লাসে কি পড়াইছে, লম্বা লম্বা বই, এত কিছু পড়ার সময় আছে নাকি? ইউটিউব থেকে জাস্ট একটা ভিডিও দেখে নিতাম, ওই এক ভিডিও কানে ইয়ারফোন লাগে 2 থেকে 3 বার শুনতাম, যা শুনছি ওই কাহিনীগুলো যা পরীক্ষায় একটু যে বানাই লিখে দিয়ে আসছি। শুনছি 3 লাইন, বানাইছি টানে বানাইছি 10 লাইন, ঠিক আছে? তুমি যতটুকু শুনবা, যতটুকু পড়বা, ওটাকে তোমাকে একটু এক্সপ্লোর করে বড় করে লিখতে হবে। লিখতে পারবা না? লিখতে পারবা, একটু টেকনিক শেখাচ্ছি, পারবা। বিশ্বাস রাখো, বিশ্বাসটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি বিশ্বাস করো তুমি A+ ইনশিওর করতে পারবা, অবশ্যই তুমি পারবা। আচ্ছা, সো এইগুলো একটু ইউটিউবে ভিডিও দেখে নিবা। আর এই যে অংশগুলো আছে, গদ্য এবং পদ্যের যে অংশগুলো আছে, এগুলো যদি মানে তোমার আগে থেকে ন্যূনতম ধারণা থাকে যে কাহিনীটা কি, কোনটার সাথে কি হয়েছে, কি গল্প, অনুপমকে, ঠিক আছে, কল্যাণীকে, জাস্ট এই জিনিসগুলো যদি জানো, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথমে এখানে এমসিকিউ অংশটার মধ্যে বেশি জোর দিবা। এমসিকিউ জোর দিবা, কারণ পরীক্ষার হলে যেহেতু তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা সেট থাকবে, তো এখানে তোমার এরকম না কোচিং এর পরীক্ষা না, স্কুলের পরীক্ষা না যে তুমি দেখে দেখে লিখবা বা অন্যদের থেকে তুমি হচ্ছে ইয়া করবা, এটা খুব বেশি হয় না। সেক্ষেত্রে তোমার কিন্তু নিজেকেই পারফর্ম করতে হবে এই এমসিকিউ অংশে। এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো, এখানে তুমি যে নামগুলো দেখতে পাচ্ছ, তোমার কাছে যে টেস্ট পেপার আছে বা যে তোমার বোর্ড কোশ্চেন গুলো আছে, এই বোর্ড কোশ্চেন গুলো মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100 করে প্রশ্ন সমাধান করো, এবং টেস্ট পেপারে যা আছে তোমার ওই প্রশ্নগুলো অ্যাটলিস্ট একবার করে বা 2 বার করে পড়া উচিত। তোমার যদি কাহিনীগুলো মোটামুটি মনে থাকে, প্রশ্ন যা আছে বইয়ের মধ্যে সবগুলো একবার করে পড়ে ফেলো, খুব বেশি বোঝার দরকার নাই, ঠিক আছে? 2-1টা প্রশ্ন দেখবে গাইডে প্রশ্ন ভুল আছে, যেটা ভুল আছে স্কিপ করো। সো এই জিনিসগুলো তোমাকে খুব দ্রুত কভার করে ফেলতে হবে। এখানে গদ্যের ক্ষেত্রে এবং পদ্যের ক্ষেত্রে সেম ভাবে গাইড বা টেস্ট বা যাই আছে না কেন, সেখানে এমসিকিউ যা আছে জাস্ট একবার বা 2 বার রিডিং দিবা, ঠিক আছে? ইনাফ, মোর দ্যান ইনাফ, এটা করতে পারলেই মোর দ্যান ইনাফ। ওকে, আচ্ছা, আর এখানে তুমি যে কাজটা করবা এরপরে সেটা হচ্ছে লিখিত অংশে চলে যাবা। সো লিখিত অংশে তুমি কি করবা ভাইয়া, দেখো লিখিত অংশে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন। এখন কোনগুলা পড়বা, তুমি সর্বশেষ 3 থেকে 4 বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে ভাইয়া, সেই বোর্ড প্রশ্নগুলো তুমি সমাধান করবা, ঠিক আছে? যেহেতু পড়ার খুব বেশি সময় নাই, থাকলে আরো বেশি পড়তে পারো। তো সর্বশেষ তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, 2 থেকে 3 বছরের যে দেখবা টেস্ট পেপারে যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, এইগুলো একটু করে দেখো, গদ্যের ক্ষেত্রে পদ্যের ক্ষেত্রেও। তো এভাবে তুমি খুব অল্প সময় একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। এবং এইখানে মেইন যে ব্যাপারটা হচ্ছে, সবাই প্রিপারেশন নিবে, কিন্তু তারপরে সবাই পরীক্ষায় ভালো নাম্বার ইনশিওর করতে পারবে না, ক্যারি করতে পারবে না। কেন পারবে না, সেই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমার হাতের লেখা খারাপ, তার মানে কি আমি নাম্বার কম পাবো? না, ব্যাপারটা এমন না। তবে এমন হইতো যে আমার স্কুলে এরকম হয়তো আমার সামনে যে ছিল ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ও এখন মেরিনে আছে, ঠিক আছে? তারপরে মাঝখানে আমি ছিলাম, আর আমার পিছনে যে ছিল ও হচ্ছে ভাই এখন রুয়েটে পড়াশোনা করতেছে। আচ্ছা, তো এই যে আমার সামনে যে আছে, ওর নাম ছিল জিশান, ওর নাম ছিল, আমি তোমাকে বলি, ওর নাম ছিল জিশান, মাঝখানে আমি ছিলাম শাওন, ঠিক আছে? আমাদের স্কুলে এর রোল ছিল 8, আমার রোল ছিল 9, আর আমার পিছনে ছিল সিয়াম, এর রোল ছিল 10, ঠিক আছে? এটা হচ্ছে সিয়াম। তো এইটা দেখো, এটা হচ্ছে আমাদের ওই যে বয়েজ স্কুলগুলোতে প্রথম দিকে যে রোলটা থাকে, এটাই তো তোমার বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করে। পরবর্তীতে আমার রোল যদিও বয়েজ স্কুলে 6 ছিল, কিন্তু ওই সময় ওই যে বোর্ডে যেভাবে সিরিয়ালটা ছিল এখানে 9 ছিল, তো আমাদের এই ফর্মেটে বসা লাগতো। তো এখানে জিশান, এখানে সিয়াম, এখানে মাঝখানে আমি। তো জিশানের হাতের লেখা মোটামুটি খুব সুন্দর, দেখা যেত ও যা লিখতো ভালো নাম্বার পাইতো, আমিও মোটামুটি যা লিখতাম খুব ভালো নাম্বার পাইতাম। সিয়াম খুব ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, সে খুব ভালো পারতো, কিন্তু সমস্যাটা যেটা হইতো যে ওর হাতের লেখা তুলনামূলক একটু খারাপ। বন্ধু সিয়াম, তুমি যদি ভিডিওটা দেখো মন খারাপ করো না, জাস্ট একটু বলতেছি। তো ওর হাতের লেখা একটু তুলনামূলক খারাপ ছিল। তো সেক্ষেত্রে যেটা হইতো যে ও খুব ভালো পরীক্ষা দিত, কিন্তু দেখা যেত নাম্বার পাইতো 77, 78, ঠিক আছে? অনেক সময় 79 পাইতো, অনেক সময় 76 পাইতো। মানে ওর দেখা যাইতো খুব কাছাকাছি যে 2-1 মার্কসের জন্য বাংলা সাবজেক্টের মধ্যে A+ চলে আসতো না। ফিজিক্স কেমিস্ট্রিতে আবার দেখা যাইতো সে 95, 90, 91, 92 এরকম তার নাম্বার চলে আসতো। সো ও এখন রুয়েটে পড়াশোনা করতেছে। তো এখন এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমার হাতের লেখা তুলনামূলক একটু ভালো ছিল,
এই জন্য দেখা যেত আমার A+ চলে আসতো, প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি লিখে আসতাম A+ চলে আসতো। সো এখন তোমাদের হাতের লেখা ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার, বাট তোমাকে কিছু নিনজা টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। তাহলে ভাইয়া আমি কোন টেকনিক গুলো এখানে অ্যাপ্লাই করব? এখন মনে করো আমাদের যেহেতু প্রশ্ন থাকবে, ক নাম্বার প্রশ্ন থাকবে, আমাদের খ নাম্বার প্রশ্ন থাকবে, গ নাম্বার প্রশ্ন থাকবে এবং ঘ নাম্বার প্রশ্ন থাকবে। তো এই চারটা কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। তো মনে করো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা, এটা হচ্ছে তোমার পরীক্ষার সুন্দর মতো, এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা। এখন তুমি যখন ক নাম্বারটা অ্যান্সার করবা, ক নাম্বার নরমালি কি প্রশ্ন করে যে তোমার নাম কি, বা মনে করো তোমাকে ডিরেক্টলি প্রশ্ন করলো যে তোমার বাবার নাম কি, সিম্পল একটা প্রশ্ন দিবে, এটাকে বলা হয় জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। তো তুমি যদি জ্ঞানমূলক টাইপের প্রশ্ন নাটক করো তাহলে নাম্বার পাবা না। তোমাকে যে কাজটা করতে হবে, যা চাইছে এক লাইনে উত্তর দিতে হবে। এটা তোমাকে যে কাজটা করতে হবে, এটা তোমাকে এক লাইনে উত্তরটা লিখতে হবে। যেহেতু এটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন আসবে, সো এটাকে তোমাকে এক লাইনে উত্তর কভার করতে হবে। ওকে, এবং লেখাগুলো একটু সুন্দর মতো লিখবা, ঠিক আছে? যেটাকে বাংলা ভাষায় বলা হয় ঝোপা ঝোপা করে লিখবে, ঠিক আছে? একটা প্যারা প্যারা সুন্দর সুন্দর করে থাকবে। তোমাকে দেখাচ্ছি আমি এই জিনিসটা, এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তোমার দেখবা যে সুন্দর নাম্বার পাচ্ছ। এবং লেখা শুরু করার আগে মনে করো 1 নাম্বার প্রশ্ন লিখতেছো, এখানে লিখে নিবা 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? এভাবে লিখে নিবা 1 নং প্রশ্নের উত্তর। তো যখন লিখে সুন্দর করে একটা টান দিলা। পরীক্ষা তুমি চাইলে কালার কলম দিয়ে লিখতে পারবা, লাল কালি বাদে যে কোনো কালার অ্যাপ্লাই করা যায়। এটা সুন্দর মতো লিখলা 1 নাম্বার। তারপরে তুমি যেখানে লিখবা ক নাম্বার উত্তর, ক নাম্বার উত্তর। এখন প্রথমেই আমি এই পয়েন্টে যাওয়ার আগে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমার পরীক্ষায় কিন্তু 7টা উত্তর লেখা লাগবে। এখন তুমি যদি বাংলার মধ্যে A+ ইনশিওর করতে চাও ভাইয়া, বা তুমি যদি 80+ বা তুমি যদি 90+ নাম্বার তুলতে চাও, তোমাকে যে লিখিত অংশের মধ্যে 7টা প্রশ্ন আসবে, তোমাকে পরীক্ষার খাতায় 7টা উত্তর লেখা লাগবে এবং প্রত্যেকটার ক খ গ ঘ লিখে আসা লাগবে। এবং আমি যে জিনিসটা শেয়ার করলাম, আমার এখানে যে কারণে A+টা থাকতো ভাইয়া, সেটা হচ্ছে যে আমি পরীক্ষায় কখনো কোনো প্রশ্ন ফাঁকা রাখতাম না, বা কখনো কোনো প্রশ্ন স্কিপ করতাম না। 7টা প্রশ্ন থাকতো, আমি 7টাই লিখে আসতাম। এবং আমার যে বন্ধুর কথা বললাম, ওরা হয়তো অনেক সময় দেখা যায় যে একটা গ লিখছে একটা ঘ লিখে না, এরকম করতো। তো এই কারণে দেখা যেত ওদের কিন্তু বোর্ড পরীক্ষাগুলো বলো বা কলেজের পরীক্ষাগুলোতে A+ আসতো না। সো এই জন্য মাথায় রাখতে হবে 7টা প্রশ্ন পরীক্ষা আসবে, তোমাকে 7টাই তোমাকে লিখে আসতে হবে। সময়গুলোকে আগে থেকে ভাগ করে নিতে হবে, কোনো প্রশ্ন সেরে আসা যাবে না যদি তুমি A+ ইনশিওর করতে চাও। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। এখন তাহলে ক নাম্বার আমি এটা 1 লাইনে লেখা শেষ করলাম। এখন খ নাম্বার হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এখন এইটা আমাকে 2টা ফরম্যাটে লেখা লাগবে। ক নাম্বার 1 লাইনে আমার উত্তর শেষ। এখন যখন আমি খ নাম্বার উত্তর করবো ভাইয়া, খ নাম্বার মনে করো আমি উত্তর করতেছি, তো এখানে তোমাকে প্রশ্ন যেটা চাইছে সেটা তুমি প্রথমত 1 লাইন বা 1.5 লাইনে লিখলা, যে এটা চাইছে, এটা সুন্দর মতো তুমি 1.5 লাইনে লিখলা। লেখার পর ওইটা সম্পর্কেই তুমি যা জানো, তোমার হচ্ছে মেইনলি তুমি বোর্ড বই থেকে যা পড়ছো বা গাইড টেস্ট পড়তে যাই পড়ছো না কেন ভাইয়া, ওইটা তুমি এখানে 2 থেকে 3 লাইন লিখবা, 2 থেকে 3 লাইন, ঠিক আছে? 2 থেকে 3 লাইন। তাহলে এখানে তোমার 1 লাইন হইছে, এখানে তোমার 2 থেকে 3 লাইন, অর্থাৎ দেখা যাবে যে এটা 1 লাইন এসে, এটা এতটুকু শেষ। তাহলে আমার এতটুকু জায়গার মধ্যে খ নাম্বার শেষ। তাহলে তোমার যদি এটা একটা পৃষ্ঠা হয়, মনে করো এটা একটা পৃষ্ঠা, এখানে তোমার 1 লাইনে তোমার ক নাম্বার শেষ, একটু 2 আঙ্গুল ফাঁক দিয়ে এখানে খ নাম্বার লেখা শুরু করবা। এবং খ নাম্বারের প্রথম স্টেপটা হচ্ছে এখানে এই যে 1 লাইন লিখলা জ্ঞানমূলকের যে অংশটা ডিরেক্টলি লিখলা, আর এরপরে যে 1 লাইন লিখবা, 2 লাইন লিখবা, 3 লাইন লিখবা। এমন ভাবে লিখবা যেন মনে হয় যে পেজটা ভরে গেছে, ঠিক আছে? লেখা দিয়ে মানে পেজটা ভরাইতে হবে, কারণ এটাও স্যার অনেক সময় দেখে বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে যে তুমি কত পৃষ্ঠা উত্তর করতেছো, এটা কিন্তু ম্যাটার করে, যে যাই বলুক এটা ম্যাটার করে। সো তুমি এই ক এবং খ তোমার 1 পৃষ্ঠা লেখা শেষ, তাহলে এটা তোমার 1 পৃষ্ঠা গেল, এখানে 1 পৃষ্ঠার ফরমেশন আমাদের এখানে শেষ। এরপরে পরের পৃষ্ঠা ফরম্যাটে আসো। এখন মনে করো আমরা গ নাম্বার লেখা শুরু করব। তো যখন আমি গ নাম্বার লেখা শুরু করব, দেখো ক নাম্বার কিন্তু আমি এক প্যারা শেষ করছি, খ নাম্বার এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, এই যে এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, তার মানে 2টা প্যারা শেষ করছি। এখন গ নাম্বার যখন আমি ভাইয়া লিখবো, এখানে লিখবো উত্তর। এখন তোমাকে বলবে যে উদ্দীপকের সাথে এই গল্পের মধ্যে কি ধরনের মিল তুমি দেখতে পাচ্ছ, বা কি ধরনের সাদৃশ্য তুমি লক্ষ্য করতে পারতেছো। তো তুমি ওটা ডিরেক্টলি লিখবা, বা তোমাকে প্রশ্ন করবে যে মিল আছে কিনা, যদি থাকে 1 লাইন লিখবা, আছে না থাকলে নাই। যদি সাদৃশ্য থাকে তাহলে উদ্দীপকের গল্পের এই চরিত্রের সাথে অনুপমের মিল আছে বা কল্যাণের মিল আছে, যার মিল আছে সেটা প্রথমেই আমি এখানে সুন্দর মতো ভাইয়া 1 লাইনে শেষ করব। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি যে কাজটা করব, বই থেকে আমি যে তথ্যগুলো পাইছি বা এই রিলেটেড যে প্রশ্ন করছে, ওই রিলেটেড আমি 1 লাইন, 2 লাইন, 3 লাইন লিখবো। সুন্দর মতো একটু স্যারকে বুঝাইলাম যে আমি জানি মোটামুটি, এটা আমি পড়ে আসছি। তাহলে এখানে একটা প্যারা, এখানে তুমি সুন্দর মতো আরেকটা প্যারা লিখলা। এরপরে এটা তোমার হচ্ছে 1 নাম্বার প্যারা, এটা হচ্ছে তোমার 2 নাম্বার প্যারা। এরপরে আরেক লাইন ফাঁক দিয়ে এখানে তুমি কি করবা, যে তোমার যে প্রশ্নটা বলছে ওই প্রশ্নের সাথে উদ্দীপকের কি ধরনের মিল আছে, এখানে তুমি উদ্দীপকের কথাগুলো অ্যাড করতে পারবা, এবং কি ধরনের মিল তুমি দেখতে পাচ্ছ এই টাইপের যে কথাগুলো আছে, তো তুমি সেইগুলো তুমি ইনক্লুড করবা। তো এখানে তুমি চাইলে আরো লাইন লিখতে পারো, তুমি এখানে 2-4 লাইন লিখলা, এরপরে তুমি 1, 2, 3 এভাবে একটু লিখলা, এই পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এরপরে তুমি পরবর্তী পৃষ্ঠা আসবা। এরপরে তুমি এই পরবর্তী যে পৃষ্ঠাটা আছে ভাইয়া, দেখো তোমাকে আমি বলি, এই পরবর্তী পৃষ্ঠা তুমি লিখবা, এখানে সুন্দর মতো লিখবা, একটু এমন ভাবে লিখবা যেন মনে হচ্ছে না তুমি অনেক কিছু লিখতেছো। তো এভাবে তুমি যদি 1.5 পৃষ্ঠা লিখতে পারো, ঠিক আছে? এখানে তোমার 1 পৃষ্ঠা হবে, এখানে তোমার হাফ পৃষ্ঠা। তো তুমি যদি 1.5 পৃষ্ঠা লিখতে পারো, তাহলে কিন্তু গ নাম্বার অংশে তুমি ভালো একটা নাম্বার পাবা। এবং মেইনলি ব্যাপারটা হচ্ছে এখানে তোমার একটা প্যারা হবে, এখানে তোমার 2টা প্যারা হবে,
এবং এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আরেকটা 3টা প্যারা হবে। তো তোমাকে 3টা প্যারায় গ নাম্বারটা শেষ করতে হবে। এভাবে তুমি যদি প্যারা করে করে সুন্দর মতো প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করে দেখাইতে পারো, এবং যখন এই ক নাম্বার থাকবে 1 নং প্রশ্ন উত্তর, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, স্যাররা কিন্তু একটু মুগ্ধ হবে এবং তোমাকে কিন্তু ভাই এক্সট্রা নাম্বার দিবে। এবং যদি কালার পেন ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু আরো জিনিসগুলো হাইলাইটেড হবে যে তুমি কোন প্রশ্ন উত্তর করতেছো। স্যাররা কিন্তু খাতা লেখার এটা অনেকটা সহজ হয়ে যায় তাদের জন্য। তো তুমি চাইলে কালার পেন ইউজ করতে পারো। এরপরে তুমি এই যে এখানে ঘ নাম্বার লেখা শুরু করবা। ঘ নাম্বারের সেম তোমাকে আবার বলবে যে উদ্দীপকের সাথে কি ধরনের মিল আছে, তাহলে সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো বা তুলনা টাইপের প্রশ্নগুলো আসবে। প্রথমে তুমি এক লাইনে যা চাইবে সেটা তুমি এক লাইনে লিখলা, ঠিক আছে? এটা তোমার প্রথম স্টেপ, এই পৃষ্ঠা কভার আপ হয়ে যাচ্ছে। ওকে, যখন তোমার এই পৃষ্ঠা কভার আপ হয়ে গেল তাহলে তোমার দেখো অলরেডি তুমি 1 পৃষ্ঠা লিখছো, এখানে 2 পৃষ্ঠা লিখছো, এখানে 3 পৃষ্ঠা লিখছো। পরবর্তী 4 নাম্বার পৃষ্ঠায় তুমি চলে আসলা। 4 নাম্বার পৃষ্ঠায় চলে এসে এখানে 1 নাম্বার লাইন লিখছো, এখানে এটা তোমার জ্ঞানমূলক অংশ গেছে। এরপর আবার তুমি 2 থেকে 3 লাইন লিখবা। এই অংশটা হবে তোমার অনুধাবনমূলক লাইন, ওই যে বই থেকে আবার যে কথাগুলো পাইছো সেই কথাগুলো লিখবা। এরপর 3 নাম্বার প্যারা এখানে শুরু করবা, এই যে টুইং 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 করে লিখবা। এবং এই জায়গার মধ্যে লিখবা হচ্ছে ভাই হিস্ট্রি, ইতিহাস লিখবা। ইতিহাস মনের মাধুরী মিশায় ইতিহাস লিখবা, ঠিক আছে? আমি জীবনেও বাংলা খুব বেশি পড়ি নাই ভাইয়া, যা পড়ছিলাম তাই লিখে আসছি ভাই, A+ মিস হয়নি, বিশ্বাস করো মিস হয়নি, ওই ধারণা নিয়ে লিখে আসছি। এখানে ইতিহাস লেখা শুরু করবা, যে যাই বলছে ওই ইতিহাসগুলো লিখবা। এখানে একটু লিখবা, আবার ওই ইতিহাসে টেনে নিয়ে আসে এখানে আবার লিখবা, মোটামুটি মনের মাধুরী মিশায় লিখবা। তাহলে প্রথমে এখানে 1 প্যারা হইলো, 2 প্যারা, এখান থেকে শুরু করে এখানে আরেক প্যারা, 3 প্যারা। এখানে লাস্ট স্টেপে যা আছে, লাস্ট স্টেপে আবার আরেকটা প্যারা লিখবা। এবং এই প্যারায় তুমি লিখবা সিদ্ধান্ত, বা তুমি এখানে কনক্লুশন দিবা, ঠিক আছে? সিদ্ধান্ত জানাবা, ঠিক আছে? যে আসলে কাহিনী কি হয়েছে, এটা হয়েছে, আমি এর সাথে একমত, আমার বইয়ে এটা হয়েছে, 2-4 লাইনে সিদ্ধান্ত জানাবা। তাহলে তোমার দেখা যাবে ভালো একটা নাম্বার পাবা। এবং কয় পৃষ্ঠা হচ্ছে? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। তো তুমি কিন্তু একটা প্রশ্নই দেখা যাচ্ছে 5 পৃষ্ঠা লিখছো, যদিও তুমি একটু গ্যাপ দিছো এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করছো, এই জন্য তোমার কিন্তু পৃষ্ঠাও অনেকগুলো বেশি হয়ে গিয়েছে। তো ভাইয়া তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো, আমি আশা করি বাংলা প্রথম পদে A+ পাওয়াটা খুব বেশি কঠিন হবে না তোমার জন্য। ওকে, সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর যদি বাংলা দ্বিতীয় পত্র নিয়েও তোমাদের ভিডিও লাগে সেটাও তোমরা কমেন্ট করবা, আমি তাহলে বাংলা দ্বিতীয় পত্রের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার কথাবার্তা। আর তোমরা যারা জানো যে তোমাদের সামনে তো এডমিশন নেওয়ার যুদ্ধ রয়েছে, তো এডমিশনের জন্য সামনে তোমাদেরকে প্রিপারেশন নেওয়াই লাগবে। তো যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও বা এখন থেকে আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা কিন্তু চাইলে আমাদের এখানে প্রি এডমিশন আমাদের ভার্সিটি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই হবে। স্পেশালি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, অর্থাৎ যারা তোমার সায়েন্সের স্টুডেন্ট, তারাই আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবা। আমাদের এই ব্যাচে ভর্তি হলে তুমি এখন কি সুবিধা পাবা? আমাদের এই ব্যাচে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার পর আমাদের কোর্স ফি হয়ে যাবে ভাইয়া 4500 টাকা হয়ে যাবে, কারণ তুমি এখানে A to Z সবগুলো জিনিস আমাদের এখানে পেয়ে যাবা। তো এখন তুমি মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। এই 4000 টাকা কোর্স যারা এখন তোমরা পারচেজ করো ভাইয়া, তারা মাত্র 2000 টাকায় এডমিট হয়ে বা ইনরোল করে কিন্তু আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে থাকতে পারবা। এবং এই ব্যাচের ক্লাস শুরু হবে তোমাদের এইচএসসি পরীক্ষার পরে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, বাট তুমি যদি এখন ভর্তি হও তাহলে মাত্র 2000 টাকায় ভর্তি হয়ে থাকতে পারবা। যাই হোক, তোমাদের সাথে সামনে কথাবার্তা হবে, যে কোনো প্রয়োজনে তোমাদের সাউন্ড মেয়ে তোমাদের পাশেই আসি। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে একটু মেনশন দিয়ে জানাই দিবা। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।